অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী আর নেই, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির শোক। বাদ জোহর ধানমন্ডি ঈদগাহ মাঠে নামাজে জানাজা। বরিশাল মেডিকেলের বায়োনিটের প্রধান ডাক্তার এম এ আজাদের মৃত্যু। স্থানীয় মমতা ক্লিনিকের লিফটের নিচ থেকে মরদেহ উদ্ধার। করোনা যুদ্ধের মধ্যেও বেতন পাচ্ছেন না চিকিৎসকরা। 6 মাস পর্যন্ত বেতন বকেয়া প্রায় 2000 ডাক্তার। লকডাউনে জীবন ও জীবিকার ভারসাম্য আনার চেষ্টায় আইনশৃঙ্খলা বাহিনী আজ থেকে নিয়ম মেনে ইফতারি বিক্রির করবে রেস্তোরাঁ। বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত 30 লাখ ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা কমেছে যুক্তরাজ্যে। অক্টোবরে টিকা বাজারে আনতেছে ভারত। করোনার ঢাকায় আসছে মৌসুমে ব্যস্ত সূচিতে ফুটবল। চাপ কমাতে বদলি খেলোয়াড় 3 থেকে 5 করার প্রস্তাব ফিফার। স্বাগত নিউজ 24 বেলা 12টার সংবাদের সাথে আছে আমি আকাশ হাসান। দেখছিলেন সংবাদ শিরোনাম। ইলেকট্রোফরেটিক কোটিংকৃত মরিচারোধী ও বিদ্যুৎ সাশ্রয়ী মার্কুইজ পাম্প। মার্কুইজ এনার্জি সেভিং পাম্প। এবার বিস্তারিত। শুরুতে একটি শোক সংবাদ। বাংলাদেশের খ্যাতিমান প্রকৌশলী জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী মারা গেছেন। তার স্বজনরা জানিয়েছেন সোমবার রাত 2টার দিকে ঘুমের মধ্যে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। তারা জানান রাতে খাবার খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। সেরির সময় পরিবারের সদস্যরা তাকে ডাকতে গেলে কোনো সাড়া না পেয়ে দ্রুত স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। বাদ জোহর ধানমন্ডি ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর কলাবাগান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুল ইসলাম। হাবিব, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, গুণী মানুষের মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। তার দাফনের বিষয়ে পরিবারের পক্ষ থেকে কি জানানো হয়েছে আমাদের জানাবেন। ধন্যবাদ আকাশ। আসলে এক ধরনের দেশব্যাপী বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র, তার এই বিয়োগে বা তার মৃত্যুতে দেশব্যাপী এক ধরনের শোকের বার্তা বইছে। কারণ আপনি জানেন যে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী শুধু একজন প্রকৌশলী ছিলেন না, তিনি একজন বিজ্ঞানীও ছিলেন। তিনি একজন শিক্ষাবিদ, একাধারে তিনি একজন চিন্তাবিদ, গবেষক ছিলেন। এবং দেশের যে কোনো ধরনের জাতীয় গবেষণা বা যে কোনো জাতীয় কর্মকাণ্ডে কিন্তু জামিলুর রেজা চৌধুরী স্যার ছিলেন একজন অনন্য ব্যক্তিত্ব। তিনি তার চিন্তা, গবেষণা বা তার শিক্ষা জীবন থেকে শুরু করে তার কর্মজীবন পুরোটাই কিন্তু এক ধরনের পুরোটাই ছিল দেশের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত স্বরূপ। তো তার এই মৃত্যুতে শোকের ছায়া বইছে দেশব্যাপী। আমি এই মুহূর্তে রয়েছি তার ধানমন্ডির তার নিজ বাসস্থানের সামনে। এই মুহূর্তে তার যে মরদেহবাহী গাড়িটি আমার পেছনে দেখতে পাচ্ছেন। আর বলে রাখি যে আজকে বাদ জোহর কিন্তু আগে ঘোষণা হয়েছে যে বাদ জোহর ধানমন্ডি ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এই বিষয়ে আরও একটু বিস্তারিত তথ্য জানতে চাইব। আমার সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অধ্যাপক শিবলি রোবায়াত স্যার। আপনার কাছে একটু জানতে চাইব যে জামিলুর রেজা স্যারের এই যে মৃত্যু, এটি কিভাবে হলো বা তার কোনো রোগ ব্যাধি বা বয়স্কজনিত কারণে কি না, একটু বিস্তারিত বলবেন। আর আজকে সবশেষ তার দাফন সম্পন্ন কখন হবে? জি, উনি আসলে আজকে ওইরকম কোনো অসুস্থ ছিলেন না। উনি গতকাল রাতে ঘুমানোর পরে সেহরির জন্য ওনার ওঠার কথা ছিল ঘুম থেকে, কিন্তু যখন ওনার স্ত্রী দেখতে পান যে উনি ঘুম থেকে উঠছেন না, তখন উনি একটু ভীত হয়ে আমাদেরকে সবাইকে ফোন করেন এবং তখন আমরা এসে ওনাকে হসপিটালে নিয়ে যাই। হসপিটালে আমরা দেখতে পাই যে উনি বেশ কিছুক্ষণ আগেই ঘুমন্ত অবস্থায় মৃত্যুবরণ করেছেন বলে ডাক্তাররা আমাদেরকে জানান। তো উনি তো ছিলেন একজন প্রথিতযশা প্রকৌশলী। আমাদের দেশের সব মেগা প্রজেক্টগুলার উনি সরকারের কনসালটেন্ট হিসেবে কাজ করতেন এবং ওনার মতো জ্ঞানী গুণী ব্যক্তি এই দেশে খুবই বিরল এই মুহূর্তে। তো আমরা আজকে বাদ জোহর
ঈদগাহ মসজিদে ওনার নামাজে জানাজার আয়োজন করেছি। সেখানে আমরা অনুরোধ করেছি শুধু নিকট আত্মীয় ছাড়া কাউকে না আসতে। আপনারা জানেন করোনার কারণে এখন দেশের আমরা একটা কঠিন সময় পার করছি, তাই সবাইকে বাসায় বসে দোয়া করার জন্য অনুরোধ করা হচ্ছে। এরপরে আমরা বনানী গোরস্থানে ওনাকে দাফনের ব্যবস্থা করব। আচ্ছা, এই যে মানে নিঃসন্দেহে এটি বলার অপেক্ষা রাখে না যে জামিলুর রেজা চৌধুরী স্যার দেশের এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল তার এই বিয়োগে বা তার মৃত্যুতে। তো আপনি কি মানে একটু জানতে চাইবো যে এই মুহূর্তে আপনার অনুভূতিটা কেমন, আর জামিলুর রেজা চৌধুরী স্যারের অবর্তমানে কি তার যে ক্ষতি এটি পুষিয়ে ওঠা সম্ভব কিনা? না, উনি একজন বিরল ব্যক্তিত্ব ছিলেন। যেমন ছিলেন জ্ঞানী, তেমন ছিল ওনার অমায়িক ব্যক্তিত্ব। উনি অজাত শত্রু এবং ওনার আচার ব্যবহার একদম কারোর সাথে তুলনা করা যায় না। মানে অদ্ভুত একটা ভালো মানুষ ছিলেন। এই অভাব পূরণ করা কঠিন হবে। দেশের বড় একটি ক্ষতি হয়ে গেল। আমরা এরকম একটি ব্যক্তিকে আবার কবে পাবো বলতে পারছি না। আচ্ছা, ওনার পরিবারের সব কে কে আছেন? ওনার স্ত্রী আছেন এখানে, আর ওনার বড় মেয়ে কারিশমা ও লিডস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আর ছেলে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার সায়েন্সের উপর আমেরিকা লেখাপড়া করে এখন এই মুহূর্তে টেক্সাসে আছে। ধন্যবাদ স্যার। আকাশ, যেমনটি শুনছিলেন যে ওনার সন্তানরা কিন্তু বেশিরভাগই দেশের বাইরে রয়েছেন, আর তো আজকেই বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে, বাদ জোহর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তবে করোনার কারণে যেহেতু সবাই আসতে অংশগ্রহণ করতে পারবেন না বা সেই সুযোগটাও নাই, যেহেতু জনসমাগম না করার নির্দেশনা রয়েছে, সুতরাং সবাই বাসায় থেকে দোয়া চাইছেন তার পরিবার এবং তার শুভানুধ্যায়ীরা। তো এই ছিল আমার কাছে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর নামাজে জানাজার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর কলাবাগান থেকে জামিলুর রেজা চৌধুরী বাসার সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাবিব। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক বানু ইউনিটের প্রধান ডাক্তার এম এ আজাদ সজলের মৃতদেহ স্থানীয় মমতা ক্লিনিকের লিফটের নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ। বিস্তারিত জানাতে বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাহাত খান। রাহাত, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি কিভাবে এই ঘটনা ঘটলো, পুলিশ কি বলছে এবং কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন এই বিষয়ে। ধন্যবাদ আকাশ। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক এবং বানু প্রধান ডাক্তার এম এ আজাদ সজল, তিনি সরকারি চাকরির পাশাপাশি তিনি নগরের কালীবাড়ি রোডের মমতা ক্লিনিকে প্র্যাকটিস করতেন, আসলে রোগী দেখতেন। তো গতকাল দুপুরে সবশেষ তিনি সেই ক্লিনিকে রোগী দেখতে শুরু করেছিলেন। সন্ধ্যার আগ মুহূর্তে তিনি তার যে অফিসের বয় রয়েছেন তাকে ইফতারি আনতে বলেছিলেন। বয় কিছুক্ষণ পরে ইফতারি নিয়ে ফিরে এসে দেখেন যে ডাক্তার এম এ আজাদ তার কক্ষে নেই। সেই বয় সেই ইফতারির প্যাকেটটি যে দরজার হাতলের সাথে ঝুলিয়ে রেখে চলে যান। ভেবেছিলেন যে আশপাশে কোথাও আছেন, ইফতারিটা ওভাবে ঝুলিয়ে রেখে চলে যান। ঠিক রাতে আবার এম এ আজাদ ওই ক্লিনিকে খাবার খেতেন। বয় যথারীতি রাতে খাবার নিয়ে এসে দেখেন যে সে যে ইফতারি প্যাকেট রেখেছিল দরজার হাতলের সাথে ঠিক ওভাবেই ঝুলছিল। তখন তাকে না পেয়ে, ডাক্তার এম এ আজাদকে না পেয়ে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ অর্থাৎ ক্লিনিক কর্তৃপক্ষকে জানায়। সেই বয় আসলে রাতে এই জানানোর পরে আর বেশি কোনো খোঁজাখুঁজি করা হয়নি। এদিকে তার বাসা থেকে কিন্তু তার পরিবারের সদস্যরা তাকে ফোন দিচ্ছিল, কিন্তু তিনি ফোন ধরছিলেন না। রাতভর ফোন এভাবে দেওয়ার পরে আজ সকালে তার পরিবারের সদস্যরা এসে পুরো মমতা ক্লিনিকের ভবন উপর থেকে নিচ পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজতে থাকেন, কোথাও পাচ্ছিলেন না। কিন্তু ইতিমধ্যে ওই ক্লিনিকের এক আয়া সে দেখেন যে লিফটের নিচে এম এ আজাদের নিথর দেহ পড়ে আছে। বিষয়টি সে হাসপাতাল ক্লিনিক কর্তৃপক্ষকে জানায় এবং সেখান থেকে পুলিশকে জানালে পুলিশ এসে তার মৃতদেহ উদ্ধার করে এবং তারা সুরতাল রিপোর্ট তৈরি করে। এখন পুলিশ তদন্ত করছে যে কি করে এম এ আজাদের মৃতদেহ ওখানে গেল বা কি করে এই দুর্ঘটনা ঘটলো। আসলে সবকিছু বিষয় নিয়ে তদন্ত চলছে। পুলিশ এই মুহূর্তে এর বেশি কিছু বলতে চাচ্ছেন না, কারণ বিষয়টি তদন্তে দিন। তারা বলছে যে তদন্ত করে তার যে মৃত্যুর প্রকৃত কারণ কি সেটি তারা নিশ্চিত করে এ বিষয়ে তারা বলবেন এবং একই সাথে তার মরদেহ কিন্তু ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তো মর্গে ময়নাতদন্ত হলে সেখানে তার মৃত্যুর যে প্রকৃত কারণ সেটি ওখান থেকে বের হয়ে আসবে। দ্বিতীয়ত পুলিশের তদন্তেও কিন্তু একটি রহস্য উন্মোচিত হবে যে কি করে কি হলো। যাই হোক, সব থেকে বড় কথা হচ্ছে যে এখানে বার্ন ইউনিটে কিন্তু এমনিতে ডাক্তার শর্টেজ ছিলেন। তো ডাক্তার এম এ আজাদ সজলের মৃত্যুতে কিন্তু বার্ন ইউনিটের চিকিৎসা কিন্তু আরো
এক ধাপ আসলে যে হোঁচট খেতে যাচ্ছে বলে আসলে অনুমান করা হচ্ছে। এই ছিল বরিশাল থেকে ডাক্তার এম এ আজাদ সজলের মৃত্যুর সবশেষ খবর। আকাশ। ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাহাত। এবার অন্যান্য প্রসঙ্গ। পর্যাপ্ত বাজেট না থাকায় দেশের শত শত সরকারি চিকিৎসক বেতন পাচ্ছেন না। উপজেলা পর্যায়ের চিকিৎসকদের 1 থেকে 5 মাস পর্যন্ত বেতন বকেয়া পড়েছে। নিউজ 24-এর কাছে এমন 600 সরকারি চিকিৎসকের তালিকা রয়েছে। তবে স্বাস্থ্য ক্যাডারের একটি সংগঠন বলছে এই সংখ্যা 2000-এর বেশি। বিস্তারিত আরও জানাচ্ছেন হাসান পারভেজ। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সম্মুখ সারি থেকে যুদ্ধ করছেন চিকিৎসকেরা। তবে সরকারি চিকিৎসকদের একটা অংশ পাচ্ছে না বেতন ভাতা। বেতন বকেয়া রয়েছে এমন প্রায় 600 সরকারি চিকিৎসকের তালিকা নিউজ 24-এর কাছে রয়েছে। তালিকায় দেখা যায় গত ডিসেম্বরে নিয়োগ পাওয়া 39তম বিসিএস এর চিকিৎসকদের ক্ষেত্রে এমন ঘটনা বেশি। জয়েন করার পর থেকেই 8 ডিসেম্বর 2019 থেকে আমি এখন পর্যন্ত প্রায় 5 মাস আমি কোনো বেতন ভাতা পাইনি। আমি আমার দায়িত্ব সম্পূর্ণরূপে এখন আমার পোস্টিং প্লেসে আমি পালন করতেছি এবং আমি পালন করে যাব। এটা খুবই কষ্টের যে আমি আমার ফ্যামিলি নিয়ে এখন টোটালি আমি লোন করে চলতেছি এবং এটা আমি কতদিন চলবো সেটাও আমি বুঝতেছি না। 25তম বিসিএস এর একজন আছেন, তিনি মার্চ মাসের এবং রানিং মাসের বেতন পাচ্ছেন না। 27তম বিসিএস এর যিনি আছেন উনিও 3 মাসের বেতন পাচ্ছেন না। আমার হচ্ছে গত 3 মাস আর কি, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 3 মাসের বেতন হয়নি। সরকারি হাসপাতালের চিকিৎসকদের বেতন হয় আইবিএস নামক একটি সফটওয়্যারের মাধ্যমে। চিকিৎসকরা বলছেন বেতন বিল জমা দিতে গেলে ওই সফটওয়্যারে অপর্যাপ্ত বরাদ্দ লেখা আসছে। আমি এবং আমার অধীনস্থ যে মেডিকেল অফিসাররা আছেন প্রায় আপনার 9 জন, আসলে আমরা কেউ গত 3 মাস ধরে আমরা আসলে স্যালারি ড্র করতে পারতেছি না। প্রায় 2000-এর মতো ডাক্তার পায়নি। এরা যদি স্যালারি না পায়, বেতন ছাড়া কি যুদ্ধ করবে? খালি পেটে যুদ্ধ করবে? আর এই সময় কি কারো কাছে কি ধার পাওয়া যায়? স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে কথা বলে জানা গেছে দ্রুতই সমাধান হবে বকেয়া বেতন। তবে কবে নাগাদ সমাধান হবে তা বলতে পারেননি। ডিজি হেলথ আমাদের কোনোদিন বলেনি যে তাদের কাছে কিছু অভিযোগ আছে যে কেউ কেউ বেতন পাচ্ছে না। এখন এক খাতের টাকা অন্য খাতে কিছুটা গেল কিনা, যেমন বেতন ভাতা সব কিছুর জন্য নির্ধারিত খাত থাকে, কিন্তু তো কোনো একটা সমস্যা ইন্টারনালে হয়তো হয়েছে, যে যেহেতু অভিযোগটা আমরা এখন পাওয়া শুরু করেছি, তো হোয়াট এভার ইজ দ্য কেস আমরা খুব দ্রুতই সেটা সলিউশন করে দেবো আশা করি। বেতনের মতো ন্যায্য পাওনা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেয়ার আর্জি জানিয়েছেন চিকিৎসকরা। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। প্রয়োজনীয় কাজে সীমিত আকারে বাইরে যান, অপ্রয়োজনে নয়। করোনা লকডাউনে এই নীতি বাস্তবায়ন করছেন আইন শৃঙ্খলা বাহিনী। অর্থাৎ চেষ্টা চলছে জীবন ও জীবিকার ভারসাম্য রাখতে। তবে অনেক ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়ার প্রবণতা চোখে পড়ছে নগরীর চেকপোস্টগুলোতে। এদিকে আজ থেকে রেস্তোরাঁগুলোতে নিয়ম মেনে ইফতারি বিক্রি শুরু হচ্ছে। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। জীবন গতি হারিয়েছে, মানুষ ভুলেছে উৎসব। অঘোষিত লকডাউনে জনশূন্য পথ ঘাট জনপদ। তারপরও কিছু মানুষকে দায়িত্ব পালন করতে হয়, যাদের কাঁধে করোনাকালীন সময়ে অন্যান্য কাজের পাশাপাশি নগরীর চেকপোস্টগুলো সুরক্ষিত রাখার দায়িত্ব। দেখা যায় অনেকে প্রয়োজনে রাস্তায়, আবার অনেকে অপ্রয়োজনে। নিরুপায় আমার ঘরে 6-7 জন খাওয়াই ম্যাডাম। সমস্যা তো ঠিক না, সমস্যার কারণে তো আমরা আর কতদিন পয়সা থাকা যায়। ঠিক আছে, আমাদের ভালোর জন্যই করছে, কিন্তু আমাদের তো পেট আছে, আমরা তো খাওয়া লাগবো না। আমাদের তো কেউ দিতেছে কিছু দিতেছে না, আমাদের কর্ম আমাদেরই করতে হয়। লকডাউনের ভিতরে মরার ভয় কি তাই বলে খাবো না? নগরীতে এখন চেকপোস্টের সংখ্যা বেড়েছে, সেই সঙ্গে বেড়েছে যানবাহনের চাপ। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন মানুষকে মানাতে আরও বেশি বেগ পেতে হচ্ছে। আমরা ফিল্ডে থেকে যতটুকু পারছি চেষ্টা করতেছি মানুষকে মোটিভেট করার জন্য, মানুষ যেন এই লকডাউনটা মানে। আর যারা অপ্রয়োজনে রাস্তাঘাটে ঘুরছে বা অপ্রয়োজনে বের হচ্ছে তারা আমরা ব্যাক করে দিচ্ছি। জনগণ তো সবাই সচেতন না, সচেতন যারা তারা সাধুবাদ জানায়, আর যারা সচেতন না তারা তো এটারে অন্য কিছু মনে করে, খারাপ দিকে নেয় বা কথা শুনতেছে না, মন থেকে মানছে না। মন থেকে মানে 20%, বাকি সবাই তো এদেশে কি সব সচেতন নাকি? সচেতন হলে মানতো। ঢাকার অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, জীবন ও জীবিকার সঙ্গে সমন্বয় করেই অঘোষিত লকডাউন পলিসি বাস্তবায়ন করা হচ্ছে। এখানে একটি সহযোগিতামূলক পরিবেশ দরকার, কারণ এখানে সবাই সমান ঝুঁকিতে আছে। মানে এইরকম একটি ভাব, সবাই স্মার্টনেস মনে করছে। আমি তখনই স্মার্ট যখন আমি পুলিশকে, সেনাবাহিনীকে কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে ফাঁকি দিতে পারবো। কিন্তু দ্যাট ইজ নট স্মার্টনেস, এটা বুঝতে হবে আমাকে। আমি কিন্তু পুলিশকে ফাঁকি দেওয়া আমার উদ্দেশ্য না, আমার কি টোটাল উদ্দেশ্য হচ্ছে গিয়া আমি করোনাকে ফাঁকি দিতে চাই।
বিশ্লেষকরা বলছেন রাষ্ট্রের অর্থনৈতিক জীবনে গতি আনতে কিছুটা শিথিল হচ্ছে লকডাউন। তাদের পরামর্শ, স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সামাজিক সতর্কতায় সর্বোচ্চ মনোযোগ দিতে হবে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। এবার স্যাভলন অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতি। করোনা মহামারীতে এবার বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা 30,59,000 ছাড়িয়েছে, আর মোট প্রাণহানি 2,11,000-এর উপরে, যার 1/3 যুক্তরাষ্ট্রের। করোনা ভাইরাস সংক্রমণের পর আক্রান্তের সংখ্যা 10 লাখে পৌঁছতে সময় লেগেছিল 4 মাস। তার পরের 10 লাখে সংক্রমিত হতে লেগেছে মাত্র 2 সপ্তাহ, আর তার পরের 10 লাখে পৌঁছতে লেগেছে মাত্র 12 দিন। যুক্তরাষ্ট্রে গেল 24 ঘন্টায় প্রাণ হারিয়েছে 1,157 জন। এখন পর্যন্ত দেশটিতে মোট মৃত্যু হয়েছে 55,000-এর বেশি মানুষের। তবে করোনা মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অবস্থা উন্নতির দিকে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে চলতি সপ্তাহে ইউরোপে মৃতের সংখ্যা কিছুটা কমে এসেছে, ফলে ইতালি, ফ্রান্স ও স্পেনের মতো যুক্তরাজ্যেও কমেছে মৃতের সংখ্যা। গেল 24 ঘন্টায় দেশটিতে 413 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন 4,463 জন। তবে ব্রাজিল ও রাশিয়াতে সংক্রমণ বাড়ছে ঝড়ের গতিতে। গেল 24 ঘন্টায় দেশ দুটিতে 10,000-এর বেশি মানুষ কোভিড-19-এ আক্রান্ত হয়েছে। এদিকে এশিয়ার দেশগুলির মধ্যে ভারতের অবস্থা সংকটাপন্ন। আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই সংখ্যা এখন 27,000-এর বেশি। এর মধ্যে মারা গেছে 886 জন। তবে কোভিড-19-কে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 9,19,000 মানুষ, অর্থাৎ আক্রান্তদের প্রায় 1/3 সেরে উঠেছেন। এবারে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রসঙ্গ। বিশ্বজুড়ে তাণ্ডব চালানো করোনা ভাইরাসের হাত থেকে রেহাই পেতে 700 কোটি মানুষ এখন তাকিয়ে আছে ভ্যাকসিনের দিকে। গেল সপ্তাহে মানবদেহে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয় অক্সফোর্ড ইউনিভার্সিটির তৈরি ভ্যাকসিন। সফল হলে সেপ্টেম্বরে মিলবে প্রতিষেধক, কিন্তু এর আগেই মে মাসে টিকা উৎপাদনের ঘোষণা দিয়েছে ভারতের সিরাম ইনস্টিটিউট। করোনার ভ্যাকসিন তৈরিতে অক্সফোর্ডের 7টি সহযোগী প্রতিষ্ঠানের একটি ভারতের পুনে ভিত্তিক এই কোম্পানিটি বলছে মে মাস থেকে কয়েকশো রোগীর ওপর এই টিকা প্রয়োগ করা হবে। সাজি ইসলামের ডেস্ক রিপোর্ট। গেল বৃহস্পতিবার মানবদেহে পরীক্ষামূলকভাবে কোভিড-19-এর ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছে অক্সফোর্ড ইউনিভার্সিটি। এই গবেষণায় যুক্ত 7টি প্রতিষ্ঠানের একটি ভারতের সিরাম ইনস্টিটিউট। অক্সফোর্ডের ভ্যাকসিন ট্রায়াল শেষের আগেই এককভাবে করোনার টিকা উৎপাদনের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। এক্ষেত্রে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করছে তারা। ভারতে বর্তমানে 6টি প্রতিষ্ঠান কোভিড-19 ভাইরাস সংক্রমণের টিকা তৈরির জন্য কাজ করছে। 53 বছর পুরনো সিরাম ইনস্টিটিউট প্রতি বছর 150 টিকা উৎপাদন করে থাকে। ধারণা করা হচ্ছে ভারতে মে মাস থেকে কয়েকশো রোগীর ওপর এই টিকা প্রয়োগ করা হবে। পরীক্ষা সফল হলে সেপ্টেম্বর থেকে ভ্যাকসিন বাজারজাত করবে ভারত। ভ্যাকসিনটি সর্বসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে প্রতিটি ডোজের দাম নির্ধারণ করা হয়েছে 1,000 রুপি। তবে দেশভেদে দামের তফাৎ হতে পারে। প্রথম দিকে 40 থেকে 50 লাখ করে টিকা উৎপাদন করবে প্রতিষ্ঠানটি। 6 মাস পরে 1 কোটি ভ্যাকসিন উৎপাদন করা হবে। এজন্য $15 কোটি বিনিয়োগ করেছে সিরাম ইনস্টিটিউট। এই প্রচেষ্টা সফল হলে চলতি বছরেই বিশ্বজুড়ে কোভিড-19-এর টিকা সরবরাহ করা হবে। সাজিয়া ইসলাম, নিউজ 24। প্রাণঘাতী করোনা ভাইরাসের গণসংক্রমণ বন্ধ করতে সক্ষম হয়েছে নিউজিল্যান্ড। গেল কয়েকদিন ধরে দেশটিতে নতুন আক্রান্তের সংখ্যা মাত্র 1 জনে নেমে আসে। সোমবার পর্যন্ত নতুন করে মাত্র 1 জন আক্রান্ত হয়েছেন। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন জানান, নিউজিল্যান্ড এখনকার মতো করোনা যুদ্ধে জিতেছে। নিউজিল্যান্ডের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অ্যাশলি ব্লুমফিল্ড বলেন, গেল কয়েকদিনে নতুন আক্রান্তের সংখ্যা অনেক কমে আসায় করোনা ভাইরাস দূর করার জন্য সরকার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সেই মোতাবেক এগিয়েছে দেশটি। তবে এর মানে এই নয় যে দেশে আর নতুন করে কেউ কোভিড-19 রোগে আক্রান্ত হবেন না। তবে বর্তমান অবস্থা বিবেচনায় নিউজিল্যান্ডের কঠোরতম বিধিনিষেধ শিথিল করা হয়েছে। দেশটিতে পুনরায় ছোট ও মাঝারি ব্যবসায়িক খাত, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা ব্যবস্থা চালু হচ্ছে। তবে সব ধরনের সামাজিক মেলামেশা বন্ধ রাখতে হবে। নিউজিল্যান্ডের এখন পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে 1,472 জন এবং মারা গেছে 19 জন। এবার হেক্সাল হ্যান্ড স্যানিটাইজারের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতির আর খবর।
করোনার দুর্যোগের এই সময় বেড়েছে অনলাইনে জরুরি ঔষধ, খাদ্য, নিত্য প্রয়োজনীয় পণ্যের কেনাকাটা। লকডাউনে থাকা ই কমার্স প্রতিষ্ঠানের সাথে সুপার শপগুলো চালু রেখেছে হোম ডেলিভারি সেবা। তবে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইক্যাব বলছে, দুর্যোগের এই সময়ে ঘরে বসে ট্রেড লাইসেন্স, ব্যাংক অ্যাকাউন্ট খোলার মতো পরিবেশ নিশ্চিত করতে সরকারের নীতি সহায়তা ও প্রণোদনা প্রয়োজন। তাহলে মহামারীর এই সময়েও সম্ভাবনায় পরিণত হবে এ খাত। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। করোনা মহামারীর এই সময়ে জরুরি ওষুধ, হ্যান্ড স্যানিটাইজার বা জীবাণুনাশক কিনতে দৈনিক শতাধিক কল রিসিভ করতে হচ্ছে বেসরকারি ওষুধ সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা হাসান রাজুকে। স্বাভাবিক সময়ে যা ছিল অর্ধেকেরও কম। আমাদের এখন সমস্যা হয়ে যাচ্ছে কাস্টমার হোম ডেলিভারি সার্ভিস দিতে, ইউজ পরিমাণ অর্ডার আসছে, সেক্ষেত্রে আমরা এখন হিমশিম খেয়ে যাচ্ছি। সামাজিক দূরত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে সুপার শপগুলোতেও এখন ক্রেতাদের ভিড় অনেকটাই কম। তবে চালু রাখা হয়েছে হোম ডেলিভারি সেবা। চাল ডাল থেকে শুরু করে সাংসারিক নিত্যপণ্য অনলাইনে অর্ডার করলে তা পৌঁছে দেয়া হচ্ছে ক্রেতাদের হাতের মুঠোয়। প্রেফার করছি হোম ডেলিভারি, এবং হোম ডেলিভারি করলে যেটা হয় যে আমরা বাইরে থেকে ডিসইনফেক্ট করেই কিন্তু জিনিসগুলো ঘরে ঢুকাচ্ছি। সো সেই জায়গা থেকে চিন্তা করে আমার মনে হচ্ছে হোম ডেলিভারিটা এই সময়ের জন্য খুবই উপকারী। করোনা আসার পর আমাদের ফুড পান্ডা লাইনে অর্ডারটা আর একটু বেড়ে গেছে। স্বপ্নের প্রধান নির্বাহী জানান, প্রতিষ্ঠানটির মোট বিক্রির প্রায় 10% পর্যন্ত এখন অনলাইন থেকে আসছে, যা আগে ছিল খুব সামান্য। আমাদের নিজস্ব স্বপ্ন ওয়েবসাইট সেটার মাধ্যমে যে অর্ডারগুলো আসে। আরেকটা আসে হচ্ছে আমাদের কিছু পার্টনার অর্গানাইজেশন আছে, যেমন ফুড পান্ডা ইজ আওয়ার পার্টনার, তারপরে পাঠাও আমাদের একটা পার্টনার, উবার আমাদের একটা পার্টনার। এদের সাথেও কিন্তু আমাদের প্ল্যাটফর্মের ইন্টিগ্রেশন করা আছে, ওখান থেকেও কিন্তু আমরা অর্ডার পাই। অনলাইন সেলস এটা সিগনিফিকেন্টলি ইনক্রিজ করেছে এই সময়। দুর্যোগের এই সময়ে ই কমার্স প্রতিষ্ঠানগুলোতে ডিজিটাল ক্রেতা বাড়লেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনেক ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা। ই কমার্স ভিত্তিক সংগঠন ইক্যাবের হিসাবে সদস্য সংখ্যা 1100 হলেও এখন কার্যক্রম চালাতে পারছে মাত্র 150। একজন উদ্যোক্তা ঘরে বসে একটা ট্রেড লাইসেন্স করতে পারে, ঘরে বসে ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করতে পারে, ঘরে বসেই যাতে সে তার ব্যবসার সব কিছু পরিচালনা করতে পারে। বাংলাদেশে প্রায় 70 লক্ষ রেজিস্টার্ড ব্যবসায়ী আছে। এই 70 লক্ষ রেজিস্টার্ড ব্যবসায়ী যাতে অনলাইনে আসতে পারে, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। অনলাইন কেনাকাটায় বাড়তি চাপ থাকলেও বেশিরভাগই কিনছেন চাল, তেলের মতো নিত্য প্রয়োজনীয় পণ্য। এক্ষেত্রে আমদানি নির্ভর ও ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোকে লোকসান গুনতে হচ্ছে বলে দাবি সংশ্লিষ্টদের। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। খাগড়াছড়ির দীঘিনালায় দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ সদস্য সহ 2 জন নিহত হয়েছে। মঙ্গলবার সকাল 9:15টার দিকে দীঘিনালার বাবুছড়া ইউনিয়নের মধ্যে বানছড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এম সালাউদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপের সদস্য বাবু চাকমা ও সুদীপ চাকমা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ। আন্তর্জাতিক প্রসঙ্গ। উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উনকে নিয়ে ধোঁয়াশা যেন কাটছে না। তিনি সুস্থ নাকি অসুস্থ, বেঁচে আছেন নাকি মারা গেছেন, সে বিষয়ে এখনো কিছুই জানায়নি উত্তর কোরিয়া। এদিকে কিমের অবস্থার বিষয়ে প্রথম দিকে নিজ অবগতির কথা জানালেও এবার সেই মন্তব্য থেকে সরে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসের সংবাদ মাধ্যমকে ট্রাম্প বলেন, কিম কোথায় আছেন এ বিষয়ে নিশ্চিত নয় যুক্তরাষ্ট্র, তবে কিমের স্বাস্থ্য সম্পর্কে অবগত তিনি। ট্রাম্প আরও বলেন, এখনই কিমের বিষয়ে বিস্তারিত জানানোর সময় আসেনি, শীঘ্রই সবাই জানতে পারবে। কেন ট্রাম্প এমন ধোঁয়াশা জিয়ে রাখছেন তা বুঝতে পারছেন না অনেকেই। গেল 15 এপ্রিল কিম পরিবারের প্রতিষ্ঠাতা কিম ইল সানের জন্মবার্ষিকী অনুষ্ঠানে কিম জং উন উপস্থিত না থাকায় তাকে ঘিরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে নানা জল্পনা তৈরি হতে থাকে। 11 এপ্রিলে একটি পলিট ব্যুরো বৈঠকে কিম জং উনকে সর্বশেষ দেখা যায়। এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের শীর্ষ নিরাপত্তা উপদেষ্টা জানান, কিম জং উন বেঁচে আছেন এবং সুস্থ আছেন। যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যের মিলওয়াইকি শহরের একটি বাড়ি থেকে সোমবার 5টি গুলিবিদ্ধ লাশ উদ্ধার করছে পুলিশ। যে ব্যক্তি ফোনে তাদের হত্যাকাণ্ডের তথ্য দিয়েছিল তাকে সন্দেহ করে আটক করেছে তারা। শহরের পুলিশ প্রধানের বরাত দিয়ে এবিসি নিউজ জানায়, স্থানীয় সময় সকাল 10:30টায় একটি ফোন পায় পুলিশ।
ফোনদাতা জানায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছে তার পরিবারের সদস্যরা। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে 14 থেকে 41 বছর বয়সী 5টি লাশ দেখতে পায়। বাড়িটি থেকে একটি শিশুকেও জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। এছাড়াও বাড়িটি থেকে একটি আগ্নেয়াস্ত্র খুঁজে পাওয়ায় সন্দেহ হলে ফোনদাতা ব্যক্তিকেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করে তারা। তথ্যদাতা ব্যক্তির সাথে নিহতদের সম্পর্ক কেমন ছিল সেটাই জানতে চেষ্টা করছে গোয়েন্দারা। এবারে নিউজ 24 স্পোর্টস। করোনাভাইরাসের কারণে স্থগিত থাকা ফুটবল মৌসুম শেষ করতে চায় দেশগুলো, তাই লিগ শুরু হলে লড়াই চলবে ব্যস্ত সূচিতে। ফুটবলারদের এমন ঝুঁকির কথা বিবেচনা করে আপাতত বদলি খেলোয়াড় 3 থেকে বাড়িয়ে 5 করার প্রস্তাব দিয়েছে ফিফা। বিস্তারিত রিপোর্টে। করোনায় অচল ক্রীড়াঙ্গন, গেল মার্চ থেকে প্রায় সব দেশে স্থগিত মাঠের ফুটবল। তবে দুঃসময়ের মাঝেও আসার দিনক্ষণ গুনছে অনেকেই। ইতালীয় ক্লাবগুলোর ফুটবলাররা ব্যক্তিগতভাবে অনুশীলন শুরু করতে পারবে আগামী মাসের শুরু থেকে। অন্যদিকে জার্মান ও ইংলিশ ক্লাবগুলো ছালিয়ে নিচ্ছে নিজেদের। অনুশীলন শুরু করার অনুমতি পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা। তবে যে বিষয়টি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তা হলো মৌসুম শুরু হলে তা গড়াবে ব্যস্ত সূচিতে, যেখানে খেলোয়াড়দের উপর থেকেই যাবে অতিরিক্ত চাপ। কম সময়ে বেশি ম্যাচ খেলার কথা বিবেচনায় এনে ফিফার প্রস্তাব বদলি খেলোয়াড় বাড়ানোর। 3 জনের সংখ্যা 5-এ নিয়ে যেতে চায় ফুটবলের সর্বোচ্চ সংস্থা। বদলি খেলোয়াড় বাড়ানোর প্রস্তাব এখন অনুমোদন পেতে হবে ফুটবলের নিয়ম তৈরির সংগঠন IFAB'র। তবে চূড়ান্ত সিদ্ধান্ত প্রতিযোগিতার আয়োজকদের হাতে। এছাড়া অতিরিক্ত সময়ে খেলা গড়ালে আরও 1 জন বাড়তি খেলোয়াড় অর্থাৎ 6 জন বদলি খেলোয়াড় মাঠে নামাতে পারবে দলগুলো, এমনটাই ভাবছে ফিফা। প্রস্তাবিত এই নিয়ম প্রযোজ্য আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত। আরিফুল ইসলাম, নিউজ 24। প্যারাগুয়ের জেল থেকে ছাড়া পেয়ে প্রথমবার মুখ খুললেন ব্রাজিলের সাবেক ফুটবলার রোনালদিনহো। জাল পাসপোর্ট ব্যবহারের অভিযোগে গ্রেফতার করা অবাক হয়েছেন 2002 বিশ্বকাপ জয়ী এই তারকা। সঙ্গে থাকা কাগজপত্র নকল ছিল এমনটা জানতেনই না রোনালদিনহো। বিস্তারিত রিপোর্টে। 3 সপ্তাহ হলো জেল থেকে ছাড়া পেয়েছেন রোনালদিনহো। শর্ত সাপেক্ষে কারামুক্তির কারণে এখনও একটি হোটেলে বন্দি জীবনদশা পার করছেন 2002 বিশ্বকাপ জয়ী এই ব্রাজিলীয় ফুটবলার ও তার ভাই। প্যারাগুয়েতে প্রবেশের সময় জাল পাসপোর্ট ও নকল কাগজপত্র ব্যবহারের অভিযোগে আটক হলে মিলে 6 মাসের সাজা, কিন্তু শেষমেশ কারাবন্দী থাকতে হয় 32 দিন। রোনালদিনহো জানিয়েছিলেন প্যারাগুয়েতে গিয়েছিলেন একটি দাতব্য সংস্থার শুভেচ্ছা দূত হিসেবে কাজ করতে। এরপরই শুরু হয় মহা ঝামেলা। তার দাবি তিনি অবগত ছিলেন না জাল পাসপোর্ট কিংবা নকল কাগজপত্র সম্পর্কে। ডকুমেন্টগুলো আসল নয় জেনে আমরা পুরোপুরি বিস্মিত হয়ে গিয়েছিলাম। তারপর থেকে আমার উদ্দেশ্য ছিল ঘটনার সত্যতা বের করার জন্য বিচার ব্যবস্থাকে সহায়তা করা। তবে প্যারাগুয়েতে কারাবন্দি দিনগুলোতে ভালোবাসায় সিক্ত ছিলেন রোনালদিনহো, এমনকি খেলেছিলেন ফুটবলও। তাই জানালেন দেশটির মানুষের প্রতি কৃতজ্ঞতা। আমি দেশটিতে পৌঁছানোর প্রথম দিন থেকে আজ অবধি সমস্ত প্যারাগুয়ানদের ভালোবাসা, স্নেহ ও শ্রদ্ধা পেয়েছি এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ। দ্রুতই বিচারিক কাজ পুরোপুরি শেষ হবে বলে আশাবাদী রোনালদিনহো। ফিরে যেতে মুখিয়ে আছেন ব্রাজিলে। আরিফুল ইসলাম, নিউজ 24। মহামারী করোনায় প্রায় 27,000 মানুষের মৃত্যু সত্ত্বেও দেশের প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ চালু করতে অগ্রণী হলো ইতালি। 27 মে থেকে 2 জুনের মধ্যে স্থগিত হয়ে যাওয়া ইতালীয় লিগ পুনরায় চালু করা হবে বলে মনে করা হচ্ছে। লিগ চালু হওয়া নিয়ে যদিও কোনো অফিসিয়াল ঘোষণা হয়নি, তবে ফুটবলারদের আগামী 4 মে থেকে ব্যক্তিগতভাবে অনুশীলন শুরু করার অনুমতি দিলেন ইতালির প্রধানমন্ত্রী গিউসেপ কোন্তে। এছাড়া মে মাসের শুরুতে প্রয়োজনীয় করোনা পরীক্ষার মাধ্যমে ফুটবলারদের অনুশীলনের ছাড়পত্র দেয়া হবে বলে জানিয়েছে সেদেশের ফুটবল ফেডারেশন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী আনে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির শোক, বাদ জোহর ধানমন্ডি ঈদগাহ মাঠে নামাজে জানাজা।
বরিশাল মেডিকেলের বার্ন ইউনিটের প্রধান ডাক্তার এম এ আজুদের মৃত্যু, স্থানীয় মমতা ক্লিনিকের লিফটের নিচ থেকে মরদেহ উদ্ধার। করোনা যুদ্ধের মধ্যেও বেতন পাচ্ছেন না চিকিৎসকরা, 6 মাস পর্যন্ত বেতন বকেয়া প্রায় 2000 ডাক্তারের। লকডাউনে জীবন ও জীবিকার ভারসাম্য আনার চেষ্টায় আইনশৃঙ্খলা বাহিনী আজ থেকে নিয়ম মেনে ইফতার বিক্রি করবে রেস্তোরাঁগুলো। বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত 30 লাখ ছাড়িয়েছে, মৃতের সংখ্যা কমেছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে। অক্টোবরে টিকা বাজারে আনতে চায় ভারত। এবং করোনার ধাক্কায় আসছে মৌসুমে ব্যস্ত সূচিতে ফুটবল, চাপ কমাতে বদলি খেলোয়াড় 3 থেকে 5 করার প্রস্তাব ফিফার। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।